তোমার খুলতে হবে না, আমি নিজেই করে নিছি। আহান তার বোতাম থেকে আনায়ার চেন খুলতে গিয়ে আনায়ার চোখে চোখ পড়ে। আহান যেন আনায়ার চোখ থেকে নিজের চোখ সরাতেই পারছে না। আহানের খুব ইচ্ছে করছে আনায়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে। আহান নিজের মনের সুপ্ত বাসনাটা নিজের মনেই রেখে এইভাবে চেনের প্যাচটা খুলে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসো, আজই আমরা রওনা দিব। এই বলেই আহান চলে যায়। আনায়া আর কিছু না বলে লিজার রুমে গিয়ে নিজের সব কিছু গুছিয়ে নেয়। একটু আগে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই আনায়ার মাথা থেকে সরছে না। নিজের ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়ে দেখি সীমা হাতে কফি নিয়ে আহানের রুমের দিকে যাচ্ছে। আমি আর দেরি না করে দ্রুত পায়ে সীমার সামনে গিয়ে দাঁড়াই। তার দিকে মুচকি হেসে শাকচুন্নির হাত থেকে কফিটা নিয়ে একটু খেয়ে বলে, আরে বাহ শাকচুন্নি, তুমি তো ভালো কফি বানাতে পারো, আমাকে আরেক মগ বানিয়ে দিও তো। তুই এইখানে কেন? আর আহান কোথায়? হ্যাঁ আমি এইখানে, তাতে তোমার কি সমস্যা হচ্ছে? আর আহান কোথায় আমি কি করে বলবো? এখন আহানকে এখানে থাকার কথা, আর তুমি কেন এখানে এসেছো? ও হ্যাঁ, আমি কি করে এখানে এলাম আমার তো কিছুই মনে পড়ছে না। আচ্ছা তুমি বলো, আমি এখানে কি করে এলাম? মানে কিছুই না, শোনো, যখন তুমি আমাকে যাও যাও বলো তখন আবার কানে আউ আউ শুনি। তার মানে তুমি বলতে চাইছো আমি কুত্তা? আরে কখন বললাম তুমি কুত্তা? তুমি তো কুত্তি। আর হ্যাঁ শোনো, সারা দিন ছাগলের মতো এত আহান আহান করো না তো। আহান শুধু আমার, আর আহান আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে আহান আমার হবে? ওহো, তাই বুঝি? হ্যাঁ অবশ্যই। দেখা যাক তাহলে কি হয়। বলেই আনায়া চলে যায়। আনায়ার রুমে এসে দেখে তোহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। কিরে, তুই কি রেডি? চোখে কি দেখতে পারিস না যে আমি রেডি কিনা? চোখে তো দেখি কিন্তু কানে শুনি না। হয়েছে তোর দাঁত কালানি, চল এবার। আমি আর তোহার রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে আসি। লিজা আর তার মামার কাছ থেকে বিদায় নিয়ে সারা বাড়িতে খাম্মাটাকে খুঁজতে থাকি। ব্যাপার কি, খাম্মাটা গেল কই? সারা বাড়ি খোঁজা শেষ করে কিছুতেই খাম্মাটাকে পাচ্ছি না। তাই আমি মন খারাপ করে খোঁজা বন্ধ করে দিতেই যাব, সেই সময় মনে পড়লো ছাদে তো খোঁজা হয়নি, যাই একবার ছাদটা দেখে আসি। তারপর আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি মশাই ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তা দেখে চুপি চুপি গিয়ে তার পিছনে দাঁড়াই। আমার পিছনে দাঁড়িয়ে কি করছো? মানে আপনি কি করে জানলেন আমি আসছি? জেনেছি কোনো একভাবে। কোনো একভাবে মানে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই তো বললেন আমাকে তাড়াতাড়ি রেডি হতে, তাহলে এইভাবে এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন কেন? আজ তো আকাশে কোনো তারা নেই। এমনি দাঁড়িয়ে আছি, তুমি কি কিছু বলবে? আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? ভালোবাসি। কেন বলো তো? আনায়া প্রায় কান্না করার মতো। ও আচ্ছা, তাহলে আপনি কাকে ভালোবাসেন? সেটা তোমায় বলবো কেন? হ্যাঁ সেই তো, আমাকে বলবেন কেন আপনি? আমি জানি আপনি ওই সীমা নায়ক ডিমা তাকেই ভালোবাসেন, সীমাকে বিয়ে করবেন, ওই নাকবুচিটাই আপনার বউ হবে। কি সীমা নাকবুচি? তা নয় তো কি। হ্যাঁ, নাকবুচিকে নাকবুচি বলবো না তো কি বিশ্ব কুইন বলবো? আপনার কি কিছু চোখে পড়ে না? ওই সীমাকে একদম আমার সহ্য হয় না, আর আপনি একদম ওকে বিয়ে করবেন না প্লিজ। কেন সহ্য হয় না? আর তুমি কেনই বা কান্না করছো বলো তো? জানি না আমি, আর আপনি ওকে বিয়ে করবেন না ব্যাস। আর যদি বিয়ে করি তো? তাহলে আমি আপনাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে কুচি কুচি করে শিক কাবাব বানিয়ে কুত্তাকে খাওয়াবো, আর কুত্তার মাংস ওই সীমানা ডিমা তাকে খাওয়াবো। কেন? জানি না। বলেই এক দৌড়ে ছাদ থেকে নেমে সোজা গিয়ে গাড়িতে বসে কান্না শুরু করে দেয়। তোহা তা দেখে বলে, কিরে তুই এইভাবে কান্না করছিস কেন? কি হয়েছে? এমনি কিছু হয়নি। সত্যি করে বল তো কি হয়েছে? আরে বললাম তো কিছু হয়নি, আমার ভালো লাগছে না। দুজনের মাঝে কথার মাঝে আহানা নির্ঝর এসে গাড়িতে বসে পড়ে। নির্ঝর আনায়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার আনায়া? চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, তুমি কি কান্না করেছো? না তো, কান্না করব কেন? আর কার জন্যই বা কান্না করব? চোখে হয়তো কিছু লেগেছে, তার জন্য চোখ লাল লাগছে। কথাগুলো আনায়া আহানের দিকে তাকিয়ে বলল। আর এই দিকে আহান মনে মনে ভীষণ খুশি হচ্ছে আনায়াকে জেলাস ফিল করাতে পেরে। আহান আর কিছু না ভেবে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। গাড়ি চলছে তার আপন গতিতে। ওইদিকে চলছে আরিফ রেজওয়ানের প্ল্যান, যেইভাবেই হোক আহানের সাথে আনায়াকে বিয়ে দিবে।
সে নিজে আনায়ার সাথে কথা বলবে। আর সাহেলা শুধু চিন্তা করছে এই বিয়ের কথা শোনার পর দুইজনের কি অবস্থা হবে। যেইখানে দুজন দুজনকে সহ্য করতে পারে না, আর সেইখানে একসাথে থাকবে দুজন সারা জীবনের জন্য। না জানি দুজনের কপালে কি লেখা আছে। তুমি কি ভাবছো বলো তো? অনেকক্ষণ থেকে দেখছি। কি নিয়ে যে তুমি ভাবছো? কি ভাবছো বলো তো? ভাবছি যেখানে এই দুজন দুজনকে সহ্য করতে পারে না, আর সেখানে দুজন সারা জীবনের জন্য একসাথে থাকবে, এটা ভেবেই আমার মাথা ঘুরাচ্ছে। তুমি ওইসব নিয়ে ভেবো না, আমি আনায়াকে রাজি করব। কিন্তু আনায়া তো আহানকে সহ্য করতে পারে না, দুজন এক হলে শুধু ঝগড়া আর ঝগড়া করে। শুধু কি আনায়া তোমার ছেলে? কম কিসের? আমি তো এই প্রথম দেখলাম কোনো ছেলে কোমর ধরে ঝগড়া করছে। কিন্তু আর কোনো কিন্তু না, আনায়ার বিয়ে হবে তো আহানের সাথেই। এই বলেই আরিফ তার রুমে চলে যায়। আল্লাহ জানে দুজনের কপালে কি আছে। বলেই সাহিলা তার রুমে চলে যায়। এইদিকে গাড়ি চালিয়ে আহান পৌঁছে যায় নির্ঝরের বাড়ির সামনে। নির্ঝরকে বিদায় দিয়ে তোহাকে তার বাসায় নামিয়ে দিয়ে আহান গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় নিচের বাড়ির উদ্দেশ্যে। আনায়া পুরো রাস্তায় আসার সময় চুপচাপ ছিল, একটা কথাও বলে নাই। আহানের ভীষণ খারাপ লাগছে আনায়াকে এতটা চুপচাপ থাকাতে। যেই মেয়ে সারাদিন বকবক করে আর এখন পুরো রাস্তায় একটা কথাও বলছে না, আহানের কাছে তা ভালো লাগছে না। হঠাৎ করে আহানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। ইস, কেন যে চলে আসলাম সীমাকে ছেড়ে। এখন তো কিছুই ভালো লাগছে না। দূর, ফোন নাম্বারটাও আনি নাই। আনায়া আহানের মুখে সীমার কথা শুনে আবারও রেগে যায়। ওই শালা বদের হাড্ডি, তোর চোখে সীমা টিমা ছাড়া আর কোনো মেয়ে চোখে পড়ে না? না, চোখে পড়ে না। আচ্ছা, আমি না কিছু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমার মনে হয় কেউ জ্বলছে। আর একবার যদি আপনার মুখে সীমা নামটা শুনি না, তাহলে আমি আপনাকে আমাকে আমাকে কি? তাহলে আমি আপনাকে খুন করে ফেলবো। কে খুন করবে শুনি? খুন করব এই জন্য যে কারণ আমি আপনাকে তুমি আমাকে কি? কিছু না, সামনে দেখে গাড়ি চালান। বলেই আনায়া বাহিরের দিকে তাকিয়ে থাকে। কেন বোঝেন না আপনি যে আমি আপনাকে কতটা ভালোবাসি? বলেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু আহান দেখার আগেই হাতের উল্টো পাশ দিয়ে পানিটা মুছে ফেলে। আহান প্রায় তার বাড়ির সামনে গাড়ি থামায়। সেই সময় আনায়া আর কিছু না বলে দ্রুত গাড়ির দরজা খুলে কিছু না বলেই সোজা বাড়ির ভিতরে চলে যায়। আর এইদিকে আহান আনায়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। আনায়া হলরুমে ঢুকেই মামুনি বলে ডেকে ওঠে। আনায়ার কণ্ঠ পেয়ে সাহিলা আর আরিফ নিজেদের রুম থেকে বের হয়ে আসে। আরে মামুনি, চলে এসেছো তোমরা? হ্যাঁ পাপাই, এইবার আমাকে তুমি বলো যে কেমন আছো। ভালো আছি। যাও, অনেক রাত হয়ে গেছে, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আনায়ার উপরে চলে গেলে আহান এসে দুইজনের সামনে দাঁড়ায়। কিছু না বলে চলে যেতেই আরিফ পিছন থেকে ডাক দিতেই আহান দাঁড়িয়ে পড়ে। কিছু বলবে বাবা? বলবো। আমি চাই তুমি আনায়াকে বিয়ে করো। কিন্তু বাবা, আমি বিয়ে... তোমার কোনো কথাই আর আমি শুনবো না। আনায়াকে বিয়ে করবে, ব্যাস। বলেই আরিফ তার রুমে চলে যায়। আহান আর কিছু না বলে নিচের রুমে চলে যায়। নিচের রুমে এসে জ্যাকেটটা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। প্রেম অবধি ঠিক আছে, কিন্তু বিয়ে, তাও আবার মিস বকবককে? জীবনটাই তেজপাতা। আর এইদিকে আনায়া নিচের রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। লিসার বিয়েতে আহানের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে আনমনে হেসে দেয়। হঠাৎ আনায়ার ফোনটা বেজে ওঠে। কোন শাকচুন্নি রে বাবা, এত রাতে কল দিল? শান্তিতে কি কিছু ভাবতেও দেয় না? বলেই রুমে এসে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তোহার কল। হ্যালো। কি রে, এইবার তো সত্যি করে বল, তোর কি হয়েছে? ও নাকি নাক বুঝি সীমা টিমাকে বিয়ে করবে। কে বিয়ে করবে? আহান। ও, আহান স্যার বিয়ে করলে তাতে তোর সমস্যা কোথায়? কুত্তি বান্দরনি, আমার সমস্যা কোথায় তুই জানিস না? কোথায়? ও, বুঝেছি। তুই এখন বোঝ। তুই স্যারকে ভালোবাসিস, তাই না? জানি না আমি। বাসিস। আচ্ছা, তুই যদি স্যারকে সত্যি ভালোবাসিস তাহলে বলে দে। আমি পারবো না বলতে। কেন? আমি কেন আগে বলবো? ওই বদের হাড্ডি আগে বলবে। আচ্ছা, স্যার যদি আগে না বলে তো? আগে বলবে না কেন? আচ্ছা, স্যার যে তোকে ভালোবাসে তুই কি শিওর? না,
তাহলে স্যার যদি তোকে আগে প্রপোজ না করে তো? তুই তো আর শিওর না যে স্যার তোকেই ভালোবাসে। শিওর না, তবে উনি যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে আমার সব ব্যাপারে উনি এত ভাবেন কেন তুই বল? তাই তো। আচ্ছা, স্যার যে সীমাকে বিয়ে করবে তুই কি করে জানলি? আমার মনে হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি আমায় বলেনি। তাহলে তুই একটা কাজ কর, স্যারকে আগে তুই প্রপোজ করে দে। কেন? স্যার যদি সত্যি সত্যি ওই সীমাকে বিয়ে করে নেয় তখন কি হবে? আমি কিছু জানি না, কিছু না। মন খারাপ করিস না, আর কিছুদিন দেখ, তারপর তুই যা ভালো মনে করিস তাই করবি, কেমন? হুম। ওকে, তাহলে ঘুমিয়ে পড়, এখন রাখছি, বাই। বাই। কলটা কেটেই আনায়া বিছানায় শুয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। আর এইদিকে আহান ও আনায়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালের মিষ্টি রোদ আনায়ার মুখে পড়লে তার ঘুম ভেঙে যায়। আড়ামোড়া ভেঙে বড় একটা হাই তুলে বিছানা ছেড়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আনায়ার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে পাপাই হাতে খবরের কাগজ নিয়ে বসে আছে আর মামনি কিচেনে রান্না করছে। আনায়া মুচকি হেসে আরিফের পাশে গিয়ে বসে। শুভ সকাল পাপাই। শুভ সকাল মামুনি। এত মন দিয়ে কি দেখছো? তোমার জন্য পাত্র খুঁজছি। ও আচ্ছা, কি আমার জন্য পাত্র? মানে পাত্র মানে কি? তোকে বিয়ে দিতে হবে না? এই মামুনি, তোমার দাঁত কেলানি বন্ধ করো, আমি বিয়ে করব না। কোনো সমস্যা কি? উফ পাপাই, তুমিও মামুনির সাথে নাগিন ডান্স দিচ্ছ। এই চুপ কর তো। তাদের কথার মাঝেই একজন ঘটক আছে আনায়ার জন্য পাত্র দেখাতে। না জানি ঘটকের কপালে আজ কি আছে। মিস্টার আরিফ রেজওয়ান বাড়িতে আছে? আরে আজিজ সাহেব, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তা হঠাৎ এখানে আসার কারণটা কি জানতে পারি? জি অবশ্যই, এইখানে আসার কারণ হলো আপনার মেয়ে আনায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। নিজের বিয়ের কথা শুনে আনায়ার মাথা প্রচুর গরম হয়ে যায়। ওই ঘটক, আপনার সাহস তো কম না, আমার বিয়ের প্রস্তাব এনেছেন। তা ছেলেটা কে? ছেলেটা আমার একমাত্র ছেলের সাথে তোমাকে বিয়ে দিব। রেনার চেহারা নাম রেখেছে, মোটা ভ্যাস পেয়ারা। উঠুন, আপনার সাহস তো কম না, আপনার মোটা ছেলের জন্য আমাকে চাইতে এসছেন। এখন যদি আপনি বাসা থেকে না বের হন তাহলে কি করব দেখবেন। এই বলেই আনায়া ফ্রিজ থেকে ডিম নিয়ে এসে ঘটক আজিজের দিকে মারতে থাকে। এই মেয়ে, এই কি করছো? কি ডিম ডিম কেন মারছো? আমি চলে যাচ্ছি। বলেই আজিজ তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে বলে, বাবারে বাবা, এইরকম মেয়ে আমি জীবনেও দেখিনি। বলেই সেখান থেকে চলে যায়। আর আনায়ার এই সব কাণ্ড দেখে আহান উপরে দাঁড়িয়ে হাসছে। এই আনায়া, এইবার তো থাম, আর একটা কথা বলতো, তুই ডিম কোথা থেকে পেলি? কেন, তুমি জানো না ফ্রিজ থেকে? কি, তুই ভালো ডিমগুলো এইভাবে নষ্ট করলি? তো কি হয়েছে, মনে হয় পাপাই গরিব? আমি কখন বললাম তোর পাপাই গরিব? হয়েছে, এত বকবক না করে নাস্তা দাও, পেটে ইঁদুর দৌড়চ্ছে। সবাই আনায়ার কথা শুনে একসাথে হেসে দেয়। চারজন মিলে একসাথে সকালে নাস্তা করে। আনায়ার নাস্তা করা শেষ হলে তোহা এসে হাজির হয়। আনু, তো কি হলো? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে তো। হবে না, চল, আমি রেডি। পাপাই, মামুনি, আমি আসি বলি আনায়া আহানের দিকে তাকিয়ে তোহাকে নিয়ে চলে যায়। প্রায় ঘন্টাখানিক পরেই আমরা অফিসে চলে আসি। অফিসে আসতে না আসতেই এক গাদা ফাইল ম্যানেজার এনে আমার টেবিলে রাখে। মিস আনায়া, ফাইলগুলো চেক করে আহান স্যারের কেবিনে রেখে আসবেন। বলেই ম্যানেজার চলে যায়। শালা মোটা ভ্যাজ কোথাকার, আজকেও মনে হয় বউ উড়াধুরা পিটা নিতেছে, তার জন্য আসতে না আসতেই এত ফাইল আমার কাঁধে ঝুলিয়ে দিল। এত ফাইল দেখে তো আমার মাথা ঘোরাচ্ছে। আহান তার অফিসে এসে আনায়াকে না দেখার ভান করে নিচের কেবিনে চলে যায়। কি ব্যাপার বলতো? আহান স্যার আজকে তোকে চিনছেই না। তাই তো খাম্মার স্মৃতি শক্তি হারিয়ে গেল নাকি? ধুর, কি বলিস এসব আবল তাবল? তাহলে আমাকে চিনছে না কেন তুই বল? অফিসে আসা মাত্রই সবার আগে আমাকে ডাকে, কিন্তু আজকে কি হলো উজবুকে? আমার মনে হয় ইচ্ছে করেই কিছু বলছে না। তখনই তোহা ফোনের সাহেলার কল আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, হ্যালো তোহা। জি আন্টি, বলুন। আনায়া কি তোমার সাথে? জি আন্টি, কেন বলুন তো? শোন, আজকে যেভাবেই পারো আনায়াকে নিয়ে তাড়াতাড়ি
করে বাড়ি চলে আসবে। কেন আন্টি? কারণ তোমার আঙ্কেল আহানের সাথে আনায়ার বিয়ে দিবে, একদম ঘরোয়া ভাবে। সত্যি আন্টি? সত্যি। শোন, কিছুক্ষণ পরেই নির্ঝর যাবে আহানকে আনতে। তুমি যেভাবেই হোক আনায়াকে নিয়ে চলে আসবে। আর হ্যাঁ, আনায়া যেন না জানে। ওকে আন্টি, বাই। বলেই কলটা কেটে দেয়। কিরে, কে ফোন করেছে? নির্ঝর নাকি? হ্যাঁ শোন, স্যারকে তুই নিজে গিয়ে জিজ্ঞেস কর যে কেন তোর সাথে কথা বলছে না। হ্যাঁ, অপমান হওয়ার জন্য, তাই না? আচ্ছা থাক, বলতে হবে না, তুই তাড়াতাড়ি কাজ শেষ কর, আমি আর তুই আজকে বাহিরে যাব। ওকে। আর এই দিকে নির্ঝর এসে হাজির হয় আহানার অফিসে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে তোহাকে। তোহার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় আহানের কেবিনের দিকে। তার কিছুক্ষণ পরে কেবিন থেকে বের হয়ে আসে দুইজন। বাহিরে বের হওয়ার সময় তোহাকে ইশারা করতেই তোহা বুঝে যায়। নির্ঝর আহানকে বের হলে তোহাও আনায়াকে তাড়া দেয় তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। তোহার এমন ব্যবহার দেখে বলে, আজ তোর কি হলো যে এইভাবে আমাকে তাড়া দিচ্ছিস? ব্যাপার কি? না মানে এইভাবে তাকানোর কি আছে, বাহিরে যাব তার জন্যই। আচ্ছা ঠিক আছে, চলো, বাকি কাজ পরে শেষ করব। চল। বলেই দুইজন বের হয়ে যায়। এইদিকে আরিফ বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। হাতে গোনা কিছু পরিচিত লোকদের বলেছে। কাজীকে আগেই বলে রেখেছে ঠিক সময় কাজী এসে পৌঁছে যাবে। সাহেলা নিজের স্বামীর কাণ্ড দেখে মনে মনে দোয়া পড়লে ভালোই ভালোই যেন বিয়েটা হয়ে যায়। সত্যিই কি দুজনের ভাগ্যে দুজনে আছে, নাকি অন্য কিছু হতে চলেছে? আমি আর তোহা বের হয়ে নিজের বাড়িতে এসে অবাক হয়ে যাই। বিভিন্ন লাইটস আর ফুল দিয়ে বাড়িটা সাজানো। আমি তোহার দিকে তাকিয়ে দেখি বান্দরনি মিটমিট করে হাসছে। আমি কিছু বলতে যাব, সেই সময় আমার সামনে পাপাই এসে হাজির হয়। আয়ানা চলো আমার সাথে। কিন্তু পাপাই কোথায়? আর বাড়িটা এভাবে সাজানো কেন? বাড়ি এভাবে সাজানোর কারণ হলো আজ তোর বিয়ে, তার জন্য। মানে আমার বিয়ে আর আমি জানি না? আমি এই বাড়িতে বিয়ে করতে পারবো না। আর ছেলেটাই বা কে যে নাচতে নাচতে আমাকে বিয়ে করতে আসছে? বিয়ের শখ না মিটিয়ে দিব। প্লিজ পাপাই, আমি বিয়ে করতে পারবো না। কেন তুই বিয়ে করবি না? কারণ আমি একজন কেবা। তুমি চলো আমার সাথে। আর কি, আমি বাধ্য হয়ে পাপাইয়ের সাথে রুমে চলে যাই। অন্য রুমে এসে দেখি বিছানায় শাড়ি আর গহনা রাখা। এসব দেখে যেন আমার মাথা ঘোরাচ্ছে। ভীষণ কান্না পাচ্ছে। যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কারোর সাথে পাপাই আমার বিয়ে ঠিক করলো। কিন্তু আহানকে দেখছি না কেন? সে কি সব জানে? তার জন্যই কি আমার সাথে অফিসে কথা বলেনি? এইসব ভেবেই যেন বুক ফেটে প্রচুর কান্না আসছে। কিন্তু আমার মাথায় আসছে না যে এইটা আমার রুম না, তাহলে কার রুম? এইসব যেন আমি ভুলেই গেছি। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, বদের হাড্ডিকে ছাড়া কি করে থাকবো? আমি জানি মামুনি তুমি কি ভাবছো। দেখো মামুনি, আমার বন্ধু মারা যাওয়ার আগে তোমাকে আমার হাতে তুলে দেয়। আমি জানি হয়তো তুমি আমার উপর রেগে আছো। আমি তোমার বিয়ের দায়িত্ব নিচ্ছি তার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি চাই তুমি সুখী হও। আর যার সাথে তোমার বিয়ে হবে সে তোমাকে ভীষণ ভালোবাসবে। সেই জন্যই আমি তোমাকে না জানিয়ে এই কাজটা করছি। না পাপাই, আমি একটুও তোমার উপর রেগে নেই। তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছো। আমি এই বিয়ে করব, কারোর সামনে তোমাকে ছোট হতে হবে না। কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি কথা মামুনি? বিয়ের পর আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তোহাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি রেডি হয়ে নাও। আমি তোহাকে পাঠিয়ে দিচ্ছি। বলেই আরিফ রুম থেকে চলে যায়। হলরুমে গিয়ে পাপাই তোহাকে ইশারা করতেই তোহা সোজা চলে আসে আহানের রুমে। তোহার রুমে এসে দেখে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকলে ভুল হবে, আমার চোখে দিয়ে পানি পড়ছে। আনো। তাড়াতাড়ি করে হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে মুখে হাসি টেনে পেছন ফিরে তাকিয়ে দেখি তোহা দাঁড়িয়ে আছে। কিরে, বারান্দায় কি করছিস? স্যারের কথা মনে পড়ছে তাই না? জানি না। আচ্ছা সব বাদ দে, এইখানে বস, তোকে রেডি করিয়ে দেই। আমি আর কিছুই না বলে চুপচাপ আয়নার সামনে বসে পড়ি। তোহা খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। আমার যেন কোনো কিছুই খেয়াল নেই। আমি তো আহার সাথে কাটানোর সময়গুলো মনে করছি। প্রায় ঘন্টাখানিক সময় আমাকে সাজানো শেষ হলো। মামুনির রুমে এসে দেখে আমি বউ সাজে বসে আছি। আরে বাহ, আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। এই বলেই মামনি তোহাকে ইশারা করে যেন কোনোভাবেই আমি রুম থেকে বের না হই।
আর এইদিকে আহানকে বর সাজিয়ে নির্ঝর নিয়ে আসে বাড়িতে। আহান বাড়িতে ঢুকেই অবাক, অল্প সময়ের মাঝে এত কিছু করে ফেলেছে তার বাবা। আহান আর কিছু না ভেবে সোফায় গিয়ে বসে পড়ে। সকল আত্মীয় স্বজনরা সবাই ভীষণ আনন্দ করছে। আহানের অফিসের কিছু স্ত্রীয়াররা এসেছে, তাদের সাথে লিমনও আসে। লিমন যেন এইসব সহ্য করতে পারছে না, আর থাকতে না পেরে রাগে বাহিরে চলে যায়। না 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 না, এটা হতে পারে না। তোমার যদি বিয়েও হয়, আমি তোমাকে শান্তিতে সংসার করতে দিব আনায়া? সেই দিন তোমাকে ফলো করার কারণে আমার গায়ে হাত তুলেছে মিস্টার আয়ান রেজান। আমি ভুলবো না সেই দিনের মারের কথা। এই সত্য আমি নিবই। তোর সাথে আনায়াকে আলাদা করে মিস্টার আয়ান রেজান খান। খান বাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে। কিছুক্ষণ পর কাজী চলে আসবে। অফিসের স্টাফরা সবাই মিলে আহানের সামনে দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়েরা মিলে আনায়ার সাথেই আছে। আরিফ আর সাহেলা আজ ভীষণ খুশি। আনায়া কোথাও যাবে না, সারা জীবনের জন্য তাদের মেয়ে তাদের কাছেই থাকবে। ঘন্টা খানিক পরেই কাজী চলে আসে। কাজী সোজা গিয়ে আহানের সামনে বসে পড়ে। কাজী খাতায় সবকিছু লিখে আহানকে কবুল বলতে বললে আহান কবুল না বলে তার বাবার দিকে তাকিয়ে থাকে। কি রে, তুই কি মেয়ে যে এইভাবে আঙ্কেলের দিকে তাকিয়ে আসিস? কবুলটা বলে দে না। চুপ শালা, আমি কখন বললাম আমি মেয়ে? আমি তো চিন্তা করছি বিয়ের পর আমার জীবনটা কি হবে। বসার ঘরে বসে বসে ভাবছি, এখন কবুলটা বলে দে আমার ভাই। আর কি, নির্ঝরের চোরাছড়িতে আহান 3 বার কবুল বলে দেয়, আর সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী আহানের কাছ থেকে উঠে উপরে চলে আসে সাহেলা আর আরিফের সাথে। আনায়া মাথা নিচু করে বসে আছে। সে কি করে পারবে আহানকে ভুলে নিজের মনে অন্য কাউকে আপন করে নিতে? এই সব ভেবেই যেন আনায়ার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কাজী সোজা এসে আনায়ার সামনে বসে খাতায় সবকিছু ঠিক করে লিখে আনায়াকে কবুল বলতে বলে, কিন্তু কোনোভাবেই আনায়ার মুখ দিয়ে কবুল শব্দটা বের হচ্ছে না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে পারছে না কবুল বলতে, তার বুকটা ফেটে যাচ্ছে। আনায়াকে এমন শান্তভাবে বসে থাকতে দেখে আরিফ তার মাথায় হাত রাখতেই আনায়া চোখ তুলে তাকায়। আনায়ার ভীষণ চিৎকার করে বলতে মন চাইছে যে এই বিয়ে সে করবে না, কিন্তু কোনো একটা কারণ তার হাত পা বাঁধা। আনো, কবুলটা বলে দে। আনায়া করুণ চোখে তাকিয়ে আছে তোহার দিকে। তোহা আনায়ার এমন চেহারা দেখে হাসবে না কান্না করবে বুঝতে পারছে না। এই পেতনি কি একটু বুঝতে পারছে না যে বিয়েটা আজ স্যারের সাথেই হচ্ছে? হায় রে বৌদি। আনায়া মা, কবুলটা বলে দে। আমি আর তোর বাবাই তোর খারাপ চাইবো না, বিশ্বাস রাখ আমাদের উপর। কাজী সাহেব বসে আছে, কবুলটা বলে দে। আনায়া আর না পেরে 3 বার কবুল বলে দেয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী চলে যাওয়ার পর তোহা আনায়াকে নিয়ে তার মামুনির রুমে নিয়ে যায়। যাওয়ার সময়ও তোহা বারবার বলছে, আনায়া, একবার তুই নিচে তাকা, দেখ তোর সাথে কার বিয়ে হয়েছে। কিন্তু আনায়া মাথা নিচু করেই তার মামুনির রুমে চলে যায়। একটাবারও মাথা তুলে দেখলো না যে কার সাথে তার বিয়ে হয়েছে। তোহা আনায়াকে বসিয়ে সাথে কিছু মেয়েদের বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আহানের রুমটা সাজাতে লেগে পড়ে। নির্ঝর হাতে ফুল নিয়ে দেখে তোহার রুম সাজাচ্ছে। তোহা, তুমি একা রুম সাজাচ্ছ? পরে কথা বলা যাবে, তাড়াতাড়ি আসুন, রুম সাজানো শেষ করি। ও হ্যাঁ। প্রায় অনেক সময় নিয়ে খুব সুন্দর করে আহানের রুমটা সাজানো হয়। তোহা নির্ঝরকে বলে আনায়াকে আনতে যায়। তোহা আর বাকি মেয়েরা মিলে আনায়াকে আহানের রুমে বসিয়ে দিয়ে চলে যায়। আনায়া এখনো মাথা নিচু করে বসে আছে। আস্তে আস্তে বাড়ির মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে চলে যায়, আর বাসায় থেকে যায় তোহা আর নির্ঝর। ছাদে দাঁড়িয়ে নির্ঝর আহানের সাথে কথা বলছে। তুই তো মিঙ্গেল হয়ে গেলি, আমি তো সিঙ্গেল রয়ে গেলাম। কি রে, কিছু তো বল। কি বলবো, মিস বকবকের সাথে থাকলে আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। স্যার, রাত তো অনেক হলো, এবার আপনি আপনার রুমে যান। আনাইয়া বসে আছে আপনার জন্য। আমার জন্য না, মাথা নষ্ট করার জন্য বসে আছে। আহান আর কিছু না বলে সোজা ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে পা বাড়ায়। কিছুক্ষণ পর আহান তার রুমে এসে দেখে আনায়া চুপ করে মাথা নিচু করে বসে আছে।
ও মিস বকবক, এইভাবেই কি বসে থাকবে নাকি বেড থেকে নেমে আমাকে সালাম করবে? আনায়া কণ্ঠটা চেনা চেনা লাগাতে তাড়াতাড়ি করে মাথা তুলে দেখে আহান দাঁড়িয়ে আছে। বেড থেকে আস্তে করে নেমে আহান সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে সালাম করব কেন? বিয়ে তো আর আপনার সাথে হয়নি। ও আচ্ছা, তাই বুঝি। বিয়ে যখন হয়নি তাহলে আমার রুমে বউ সেজে বসে আছো কেন? মানে আপনার রুম হবে কেন? এটা তো আমার রুম। বলেই পুরো রুমে একবার চোখ ঘোরায়। আনায়া বেশ অবাক হয়ে যায়। এইটা সত্যি এই বদের হাড্ডির রুম। সরি, আমি আসছি। বলে যেই না আনায়া চলে যাবে তখনই আহান তার হাত ধরে ফেলে। ও আমার বউ, বরকে একলা রেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি? মানে মানে এই যে আহান স্যারের সাথেই তোর বিয়ে হয়েছে, আর সবকিছু আঙ্কেল আন্টি আর আমাদের প্ল্যান ছিল। আহারে, আমার বান্দরনি একটুও বুঝতে পারলো না যে কার সাথে বিয়ে হলো। তার মানে আমাকে বোকা বানানো হলো? অনেক হয়েছে মজা করা, আমরা এবার আসি। বলেই দুইজন রুম থেকে বের হয়ে যায়। দুইজন চলে গেলে আহান দরজাটা লাগিয়ে আনায়ার দিকে তাকিয়ে বলে, ভালোবাসি আনায়া, খুব ভালোবাসি। হবে কি আমার চলার পথের সাথী? থাকবে কি সারা জীবন আমার হয়ে? জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি, শুধু এইটা জানি আমি তোমাকে অনেক ভালোবাসি। বলেই আহান দুই হাত মেলে ধরলে আনায়া দৌড়ে এসে আহানকে জড়িয়ে ধরে। আমিও খুব ভালোবাসি বদের হাড্ডি, খুব ভালোবাসি। সত্যিই কি তাদের কপালে এত ভালোবাসা সইবে? থাকতে পারবে কি দুজন একসাথে, নাকি তাদের ভাগ্যে অন্য কিছু লেখা আছে? সকালের মিষ্টি রোদে আনায়ার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে আহান নিচে পড়ে আছে। নিচে পড়ে থাকতে দেখে কাল রাতের কথা মনে পড়ে যায়। এই রে, এই বদের হাড্ডি সারা রাত ছিল। আল্লাহ, ঘুম থেকে জেগে গেলে আমার 12টা বাজাবে। ভাগ আনায়া, ভাগ। যেই না আনায়া দৌড় দিতে যাবে তখনই আহান আনায়ার পা ধরে নিচে ফেলে দেয়। ও আল্লাহ গো, আজকে আমার কোমরটা শেষ। এখন কে আমাকে বিয়ে করবে? মামুনি, দেখে যাও, তোমার বদের হাড্ডি ছেলে আমার কোমরটাই ভেঙে দিল। এই চুপ, সব সময় ফালতু কথা। এক চর মেরে না সব দাঁত ফেলে দিব। আর তোমার বিয়ে হবে মানে? বিয়ে তো হয়ে গেছে, তাও আবার আমার সাথে। ঠাডা পড়ুক, বেশি করে ঠাডা পড়ুক আমাকে ব্যথা দেওয়ার জন্য। ও তাই, ওকে, তোমার ব্যথা দূর করছি। আহান আনায়াকে 5 কোলে তুলে বেডে শুইয়ে দেয়। কি দেখছেন এমন করে? এর আগে কি আপনি আমাকে দেখেননি? ইস, এত কথা বলো কেন? কিছু সময়ের জন্য মুখটা বন্ধ রাখতে পারো না? কথা না বললে তো আমার মুখ চুলকায়। ও তাই? হুম। আহান আর কিছু না বলে আনায়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আর আনায়া পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। আহান মুচকে হেসে আনায়ার ঠোঁট নিচের ঠোঁট ছুঁয়ে দিতেই তাড়াতাড়ি করে আনায়া চোখ খুলে ফেলে। আনায়ার এমন চেহারা দেখে আহান শব্দ করে হেসে দেয়। এটা কি হলো? যা হওয়ার হলো, 1 মিনিট দাঁড়াও। বলেই আহান কাবার্ডের সামনে দাঁড়িয়ে কাবার্ডটা খুলে সুন্দর একটা বক্স হাতে করে এনে আনায়ার সামনে ধরে। এটা কি? খুলে তো দেখো। বলেই আনায়ার হাতে দিয়ে দেয়। আনায়া তাড়াতাড়ি করে আহানের হাত থেকে নিয়ে বক্সটা খুলে দেখে খুব সুন্দর একটা চেইন আর তার সাথে একটা লকেট। মুহূর্তের মাঝে আনায়ার মুখে হাসি ফুটে ওঠে। আপনি আমার জন্য এনেছেন? হুম, আমার দুষ্টু মিষ্টি বউয়ের জন্য। শুধু লকেটটাই দেখলে, তার ভিতরে কি আছে সেটা দেখলে না। আহানের কথা শুনে আনায়া লকেটটা খুলেই দেখে খুব সুন্দর করে দুইজনের ছবি রাখা আছে। তা দেখে আনায়ার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কি হলো, তুমি কান্না করছো কেন? আনায়া আর কিছু না বলে দ্রুত বসা থেকে উঠে আহানকে জড়িয়ে ধরে। আপনি আমাকে এতটা ভালোবাসেন? জীবনের চাইতেও বেশি আমি আমার আনায়াকে ভীষণ ভালোবাসি। এই নিন, ধরুন, নিজের হাতে এটা পরিয়ে দিন। আহান নিজের হাতে আনায়ার গলায় লকেটটা পরিয়ে দেয়। এটা কখনোই তোমার গলা থেকে খুলবে না। আমি থাকি আর না থাকি, কখনোই এই লকেট তুমি তোমার গলা থেকে খুলবে না। বলেই আহান ওয়াশরুমে চলে যায়। আহান ফ্রেশ হয়ে এলে আনায়া চলে যায় ফ্রেশ হতে। আয়নার সামনে দাঁড়িয়ে আহানের দেওয়া লকেটটার দিকে তাকিয়ে মুচকি হেসে শাওয়ার নিয়ে নেয়। প্রায় 15 মিনিট পর আনায়া বের হয়ে এসে দেখে আহান আয়নার সামনে দাঁড়িয়ে নিচের চুল ঠিক করছে। এই যে মিস্টার বদের হাড্ডি, এত সেজে কোথায় যাওয়া হচ্ছে? আহান নিচের এক হাত আনায়ার কোমরে রেখে নিজের কাছে নিয়ে আসে। কোথায় যাচ্ছি তুই মনে হয় জানো না? অফিস যাবেন, ভালো কথা।
কিন্তু এত সেজে যেতে হবে কেন? আর আপনাকে কে বলেছে এত সুন্দর হতে? আমি আবার কি করলাম? কোথায় এত সেজেছি? অফিস যাব, তাই রেডি হলাম আর কি। তুমি কি আজকে যাবে না অফিস? যাবো তো। আপনি নিচে যান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, আজকে আমি নিজের হাতে তোমাকে রেডি করিয়ে দেই, কি বলো? না, আপনি যান, আমি নিজেই রেডি হতে পারবো। ওকে। এই বলেই আনায়ার কপালে চুমু দিয়ে আহান নিচে চলে যায়। আহানকে একা নিচে নামতে দেখে আরিফ বলে ওঠে, আহান তুমি একা কেন? আনায়া কোথায়? বাবা, আনায়া। এই তো আমি চলে এসেছি। তাহলে তোর ঘুম ভাঙলো? তাড়াতাড়ি আয়, খাবারটা খেয়ে নে। সবাই একসাথে বসে সকালের ব্রেকফাস্ট করে নেয়। আমার হয়ে গেছে আনায়া, চলো। চলুন। বলেই আরিফ আর সাহেলা দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসে চলে যায়। কিন্তু তাদের গাড়িটা যেন কেউ দূর থেকে ফলো করছে। লোকটা নিচের ফোন বের করে কাকে যেন কল করে বলে, সব কিছু রেডি তো? আহান যেন বেঁচে ফিরতে না পারে ওপাশ থেকে। আপনি চিন্তা করবেন না, দুজনের একজনও বেঁচে ফিরবে না, এই বলে লোকটা কল কেটে দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। আহান আজকে অফিস না গিয়ে গাড়ি সোজা একটা ব্রিজের সামনে দিয়ে যাচ্ছে। আহানের এই কাণ্ড দেখে আনায়া কিছুটা কপাল কুঁচকায়। এই, আপনি অফিস না গিয়ে এখানে কি করেন? আজকে অফিসে যেতে মন চাচ্ছে না। আমি নির্ঝর আর তোহা দুইজনকেই মেসেজ করে বলেছি এইখানে চলে আসতে। দুইজনের কথার মাঝে সামনে থেকে দৈত্যর মতো ট্রাক এসে আহানের গাড়ি ধাক্কা দিতেই গাড়ি অনেক বাজেভাবে উল্টে অ্যাক্সিডেন্ট করে। আনায়া আর আহান দুজনের সিট বেল্ট ছিঁড়ে দুইজনেই দুই প্রান্তে পড়ে থাকে। আনায়া নিজের এক হাত বাড়িয়ে দিতেই ট্রাকটা এসে আনায়াকে ধাক্কা দিতে আনায়া ছিটকে অনেকটাই দূরে পড়ে যায়। চোখের সামনে আনায়ার এই অবস্থা দেখে আহান নিজের অন্তর আনতা ছেড়ে আনায়া বলেই চিৎকার করে ওঠে। আর এই দিকে লোকটা কল করে সাথে সাথে জানিয়ে দেয় যে দুজনেই শেষ। অপর পাশ থেকে লোকটা উচ্চস্বরে হাসতে থাকে। আনায়া যদি আমার না হয় তাহলে সে তোর হবে না, মিস্টার আহান রেজন খান। সেই লোকটা আর কেউ না, লিমন ছিল। হ্যাঁ, ওই দিনের অপমান সহ্য করতে না পেরে লিমন আজকে এই সুযোগটাই নিল। চোখের সামনে আনায়ার এমন অবস্থা দেখে আহানের মনে হচ্ছে তার জানটা বের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আহান নিচের চোখ দুটো বন্ধ করে নেয়। পড়ে আছে দুই প্রান্তে দুটি ভালোবাসার মানুষ। এইদিকে নির্ঝর বারবার আহানকে কল করছে, কিন্তু কোনোভাবেই আহান কল তুলছে না। কলটা বেজেই চলছে। আহানের সামনে মানুষ ভিড় জমিয়ে আছে। এত মানুষের মাঝে একজন লোক আহানকে চিনতে পেরে তাড়াতাড়ি করে ছুটে আসে আহানের কাছে। লোকটা আর কেউ না, সেই ঘটক আজিজ সাহেব ছিল। দৌড়ে আহানের কাছে এসে তাকে সোজা করে দেখে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুটা দূরে বাজেভাবে পড়ে আছে আহানের গাড়ি। হঠাৎ করেই আহানের ফোন আবার বেজে ওঠে। সাথে সাথে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে হ্যালো বলতেই, কিরে তুই কোথায়? সেই কখন থেকে কল করছি। কিরে তুই কোথায়? সেই কখন থেকে কল করছি, কলটা তো রিসিভ করবি নাকি? হ্যালো আহান, কথা তো বল। আমি আহান না। তাহলে কে আপনি? আমি আহানের বাবার পরিচিত। আহানের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আপনি কি বলছেন? আহানের অ্যাক্সিডেন্ট মানে? আমি আসছি। এই বলেই নির্ঝর কল কেটে হাওয়ার বেগে গাড়ি চালায়। আর এদিকে তোহা যে কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে? আহান স্যারের অ্যাক্সিডেন্ট? স্যারের সাথে তো আনো ছিল। আনো ঠিক আছে তো? তো আমার মাথায় কিছু কাজ করছে না। এই বলেই নির্ঝর দ্রুত গাড়ি চালিয়ে সেইখানে পৌঁছে যায় যেইখানে আহানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি থেকে নির্ঝর আর তোহা নেমে দৌড়ে এসে দেখে বাজেভাবে আহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। আহান এইখানে, তাহলে আনায়া কোথায়? তোহা নিজের ফোন থেকে আনায়ার ছবি বের করে সবাইকে দেখায়, কিন্তু সবার এক কথাই বলে কেউ আনায়াকে দেখেনি। নির্ঝর আর কিছু না ভেবে কিছু লোকদের সাহায্য আহানকে গাড়িতে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তোহার কোলে আহানের মাথা রাখা আর সেইখান দিয়ে গল গল করে রক্ত ঝরছে। তোহা নিচের ব্যাগ থেকে রুমাল দিয়ে আহানের ক্ষতর জায়গাটা চেপে ধরে রাখে। আজ যেন পথটা শেষ হচ্ছে না, তাদের সাথে পাল্লা দিচ্ছে। প্রায় 30 মিনিট পর নির্ঝর গাড়ি চালিয়ে আহানকে হসপিটালে নিয়ে আসে। গাড়ি থেকে নেমে নির্ঝর ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। কেবিন থেকে সিনিয়র ডক্টর বের হয়ে এসে দেখে নির্ঝর দাঁড়িয়ে আছে।
স্যার, আপনি আর আপনার এই অবস্থা কেন? প্লিজ ডক্টর, আমার হাতে সময় নেই। আমার ভাই আহানের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ ওকে দেখুন। ডক্টর আর দেরি না করে কিছু ওয়ার্ড বয়দের নিয়ে আহানকে আনা হলে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আর এইদিকে নির্ঝর আহানের বাড়িতে কল করে। সাহেলা রান্নাঘরে ছিল আর আরিফ নিউজ পেপার পড়ছিল। এতবার ফোনটা বাজার পর বিরক্ত হয়ে সাহেলা এসে দেখে আরিফ বেশ মন দিয়ে নিউজ পেপার পড়ছে। সাহেলা আর কিছু না বলে ফোনটা তুলে কানে দিতেই ওপাশ থেকে নির্ঝরের কণ্ঠ ভেসে ওঠে। হ্যালো আন্টি, প্লিজ আপনি তাড়াতাড়ি আঙ্কেলকে নিয়ে হসপিটালে চলে আসুন। হসপিটালে কেন, কি হয়েছে? আন্টি, আহানের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনেই যেন সাহেলার হাত থেকে ফোনটা পড়ে যায়। আর তা দেখে আরিফ সাহেলার কাছে এগিয়ে আসে। কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমাদের আহানের গাড়ি নাকি বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো এসব? আহানের গাড়ি অ্যাক্সিডেন্ট মানে? আমি এত কিছু জানি না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। এই বলেই দুইজন বের হয়ে যায়। আর এইদিকে আহানের অপারেশন চলছে। নার্সরা যেন ছুটাছুটি করছে। নিঝড় পাথরের মতো দাঁড়িয়ে আছে। তোহা নিয়ে নিঝড়ের কাঁধে হাত রাখতেই নিঝড় তোহার দিকে তাকাতেই দেখে নিঝড়ের চোখ অসম্ভবভাবে লাল হয়ে আছে। নিঝড় আর নিজেকে সামলাতে না পেরে তোহাকে জড়িয়ে ধরে। আহানের কিছু হলে আমি মরে যাব তোহা। আহান ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। আহান আমার বন্ধু, ভাই, সব। আপনি শান্ত হন, আহান স্যারের কিচ্ছু হবে না। কিন্তু আমার মাথায় একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে। আহান স্যার যদি সেইখানে থাকে তাহলে আনাইয়া কোথায় গেল? আর আমার জানা মতে আহান স্যার আর আনাইয়ার কোনো শত্রু নেই। তাহলে এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট কি করে হলো? কে বলেছে আহান স্যার শত্রু নেই? নির্ঝর আর তোহা দুজনেই পিছনে ফিরে তাকিয়ে দেখে ম্যানেজার দাঁড়িয়ে আছে। আপনি এইখানে? জি স্যার, আমি সবকিছু জানতে পেরেছি। আজ সকালে অফিসে লিমন আসে। আহান স্যার আর আনা ম্যামের পোস্ট করছিল। আমি যখন বললাম দুজন এখন আসেনি, তখন লিমনের ঠোঁটে অদ্ভুত হাসি দেখি, কিন্তু তখন সেই হাসির মানে বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এইসব কথা শুনেই যেন নির্ঝরের মাথায় রক্ত চলে যায়। তোহাকে বলে নির্ঝর আর ম্যানেজার অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। হাওয়ার বেগে গাড়ি চালিয়ে নির্ঝর অফিসে ঢুকেই দেখে লিমন ফোনে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। নির্ঝর দ্রুত পায়ে গিয়ে লিমনের শার্টের কলার টেনে নিচের দিকে ফিরিয়ে নিজের সর্বশক্তি দিয়ে নাক বরাবর একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে লিমন ছিটকে দূরে পড়ে। ম্যানেজার সাহেব, পুলিশকে কল করুন। তুই এই অ্যাক্সিডেন্ট করিয়েছিস, তাই না? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলেই নির্ঝর লিমনের বুকে লাথি মারে। বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। তোর মতো জানোয়ারকে বিশ্বাস করব? তার কিছুক্ষণ পরেই অফিসে পুলিশ চলে আসে। নির্ঝর পুলিশকে সব খুলে বললে লিমনকে ধরে নিয়ে যায়। ম্যানেজারকে সবকিছু বুঝিয়ে লিমন আর 1 মিনিট দেরি না করে দ্রুত পায়ে অফিস থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে আসে। গাড়ি থেকে নেমেই হসপিটালে ঢুকেই দেখে সাহেলা কান্না করছে। সাহেলা দ্রুত এসে নির্ঝরকে জড়িয়ে ধরে। কি থেকে কি হয়ে গেল? দুজনেই তো বাসা থেকে বেশ হাসি খুশি ভাবে বের হয়েছিল। আমার আনায়া কোথায়? তাকে তোমরা পেয়েছো? নির্ঝর কিছুই বলে না, মাথা নিচু করে রাখে। এত কিছু সহ্য করতে না পেরে সাহেলা নির্ঝরের বুকে অজ্ঞান হয়ে ঢলে পড়ে। আন্টি, চোখ খুলুন আন্টি। দ্রুত সাহেলাকে ভর্তি করানো হয়। আরিফ পাথরের মতো বসে আছে। নির্ঝর আরিফের পাশে বসে। আঙ্কেল, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেয়ালে বড় একটা ছবির দিকে তাকিয়ে চোখে পানি ফেলছে আর বলছে, প্লিজ চলে এসো আমার কাছে। আমি যার পারছি না, খুব কষ্ট হয় তুমি ছাড়া। এমন মনে হয় তুমি ছাড়া একা বেঁচে থেকে কি লাভ। প্লিজ ফিরে এসো আমার কাছে। নিজের কাঁধে কারো হাত পড়তেই পিছনে ফিরে দেখে নির্ঝর দাঁড়িয়ে আছে। এখনো তুই এই পুরনো স্মৃতি মনে করে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কোথায় কোথায় না খুঁজে আনায়াকে 2 বছর কেটে গেছে, তারপরেও তুই আনার স্মৃতি নিয়ে বেঁচে আছিস। আর তুই নিজের কি হাল করেছিস দেখতো। প্লিজ আহান, তুই এভাবে থাকিস না। তোকে এভাবে দেখে ভালো লাগে না। আমরা সবাই আগের আহানকে চাই। আগের আহান তো অনেক আগেই মারা গেছে। আগের আহান আর এখনকার আহানের সাথে কোনো মিল নেই। তাদের কথার মাঝে ছোট্ট কিউট একটা মেয়ে এসে বাবা বাবা বলে ডাকতে থাকে। নির্ঝর পিছনে ঘুরে দেখে তার মেয়ে ঝর্ণা দিয়ে আছে। আরে মামুনি, তুমি ঘুমাওনি? মাম্মা কোথায়? এই তো আমি এইখানে তোদের ডাকতে আসলাম, চল ডিনারটা করে নেই।
ঝর্ণা দৌড়ে গিয়ে আহানকে জড়িয়ে ধরে। আহান ঝর্ণাকে কোলে তুলে নেয়। এইভাবে তাকিয়ে আছো কেন? কিছু কি বলবে? তোমাকে এইভাবে ভালো লাগে না, তুমি দাড়িগুলো কেটে ফেলো। ঝর্ণার কথায় আহান মুচকি হাসে। ওকে মামুনি, কেটে ফেলবো। বলেই আহান ঝর্ণাকে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। আর এইদিকে নির্ঝর তোহার দিকে তাকিয়ে আবার কবে যে আহানের মুখে হাসি দেখতে পাবো? বলেই দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, চলুন, অনেক রাত হয়েছে। এই বলেই দুইজনেই আনায়ার ছবির দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। সাদা ধবধবে তুলতুলে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে দুষ্টু মিষ্টি একটি মেয়ে। আজ যেন তার ঘুম ভাঙতেই চাইছে না। এত সকাল হয়ে যাওয়াতে মেয়েটার রুমে এসে হাজির হয় তার ভাবি সূচনা। সূচনা রুমে এসে দেখে এখনো উপর হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। ও ফাল্লা, এই মেয়েকে নিয়ে আর পারি না। তাড়াতাড়ি করে বড় থাই গ্লাসটা সরিয়ে দিতেই সকালের মিষ্টি রোদ এসে মেয়েটার মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে। এই কাণ্ড দেখে সূচনা রেগে বলে, আরু আরু, এই আরু বাচ্চা, অনেকটা সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠিস না কেন? কিরে, কথা কি তোর কানে যায়? তার মানে আজ তুই ঘুম থেকে উঠবি না? দাঁড়া, এখনই তোকে ঘুম থেকে উঠাচ্ছি। বলেই এক মগ পানি এনে আরোহীর মুখে ঢেলে দেয়। ও আল্লাহ গো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখে যাও, বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, একটু পরেই আমার উপর ছাদ ভেঙে পড়বে। ওই নটাঙ্কি, বাড়ির ছাদ ফুটো হয়নি, আমি তোর উপর পানি ঢেলে দিয়েছি। সে কখন থেকে তোকে ডাকছি, তোর তো ওঠার নামই নেই। ভাইয়া! আরোহীর চিৎকার শুনে পাশের রুম থেকে একজন সুদর্শন ছেলে দৌড়ে আসে। ছেলেটা আর কেউ না, রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক পিয়াস রহমান। আরোহীর রুমে এসে দেখে তার বোন কাক ভেজা হয়ে আছে। তা দেখে পিয়াস শব্দ করে হেসে দেয়। কিরে, তুই এভাবে কাক ভেজা হয়ে বসে আছিস কেন? ভিজে আছি কেন জানো? তোমার গুণধর বউ আমাকে ভিজিয়েছে। সূচনা, তুমি এই কাজ করেছো? এখন যদি আরো তার রেসিপি বলা শুরু করে তাহলে কিন্তু আমি আর আজ বাঁচবো না। আজ তুমি আমাকে ভেজালে ভাবি, চিন্তা করো না, তোমাকে আজকে আমার হাতের স্পেশাল ইঁদুরের মাংস দিয়ে মূলার তরকারি রান্না করে খাবো। আর হ্যাঁ, সাথে ব্যাঙের বোরহানি। ইয়াক, ছি, তোর এই অদ্ভুত রেসিপিগুলো বন্ধ কর। তোর এই রেসিপি শুনে আশেপাশের নেইমাররা আমাদের বাড়িতে আসে না। আমি ফেমাস বলেই তো আসে না। তোর দাঁত কেলানি বন্ধ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এই তো ভাবি, এক্ষুনি যাচ্ছি। বলেই আরোহী বিছানা ছেড়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তার যাওয়া দেখে দুজনেই হেসে দেয়। দুটো বছর কেটে গেছে, এখনো আমরা আরোহীর আসল পরিচয় জানি না। কোথায় কোথায় না, এই 2 বছরে আরোহীর পরিবারকে খুঁজেছি, কিন্তু কোথাও তাদেরকে পাইনি। আচ্ছা, আমি আরোহীকে যদি জিজ্ঞেস করি তার অ্যাক্সিডেন্ট কি করে হলো, তার নাম কি, তার পরিবারে কে কে আছে, তাহলে? তুমি তো জানো ডক্টর আঙ্কেল কি বলেছিল, আরোহীকে তার পুরনো স্মৃতি মনে করানো যাবে না, এতে আরোহীর সমস্যা হতে পারে। ও নিজের থেকে ওর পুরনো কথা মনে করুক। আমি মন থেকে চাই সূচনা আরোহী তার পরিবারের কাছে ফিরে যাক। আচ্ছা, এসব বাদ দাও, চলো আমার অফিসে যেতে হবে। আজকে আমার জন্য লাকি। লাকি মানে? অনেক বড় বিজনেসম্যানের সাথে আজকে দেখা করতে যাব, তার সাথে পার্টনারে কাজ করার জন্য। নাম কি তার? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আরিফ রেজওয়ান খানের একমাত্র বড় ছেলে আহান রেজওয়ান খান, তার সাথেই দেখা করতে যাব। শুনেছি নিজের দেশ ছেড়ে এই আমেরিকাতে পরিবার নিয়ে থাকেন তিনি। ও আচ্ছা, তুমি রেডি হয়ে এসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। বলেই সূচনা চলে যায় আর পিয়াস দেওয়ালে আরোহীর ছবি দেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। খান ফিলা। ঝর্ণা, দাঁড়াও বলছি, দাঁড়াও ঝর্ণা। উফ আল্লাহ, এই মেয়েকে নিয়ে পারি না। পারলে আমাকে ধরো। এই বলেই দৌড় দিতে গেলে আহান ধরে ফেলে। মাম্মাকে এত জ্বালাও কেন? খাবারটা খেয়ে নাও। আমার খেতে ভালো লাগে না। তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল অফিস যাবে মামুনি, তুমি চলো খাবারটা খেয়ে নাও। স্যার আসুন, আমি আপনার খাবার টেবিলে দিচ্ছি। তোমাকে না কতবার বলেছি আমাকে স্যার বলবে না? সরি, আর এমন ভুল হবে না। তুমি এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। নির্ঝর কোথায়? এই তো আমি রেডি, চল এখন। তুই যা, আমি মার সাথে দেখা করে আসি। বলেই আহান চলে যায় সাহিলার রুমে। রুমে গিয়ে দেখে যে সাহিলা চুপচাপ বসে আছে। আহান তার মাকে ডাক দিতেই সাহেলা পিছনে ফিরে দেখে আহান দাঁড়িয়ে আছে। সাহেলা কোনো মতে হাসি মুখে টেনে বলে,
আহান তার মায়ের সামনে বসে দুহাত ধরে বলে, কেন নিজেকে কষ্ট দিচ্ছ মা? আনায়াকে এই 2 বছরে কোথায় না খুঁজেছি, কিন্তু আমার থেকে তুমি বেশি কষ্ট পাচ্ছ। এই 2 বছরে নিজের কি হাল করেছো? একবারও কি নিজের দিকে তাকিয়েছো? এইভাবে যে তোমাকে দেখতে ভালো লাগছে না। আয়হান, তুমি আবার বিয়ে করো। আমি আর তোমাকে এইভাবে দেখতে পারছি না। মা যা বলেছ আর বলো না। আমি বিয়ে করতে পারবো না। আনায়ার জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। সরি মা। বলেই আহান বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। তুমি কেন আহানকে বারবার বিয়ের কথা বলো? চোখের সামনে এইভাবে আহানকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। আমি তো মা, মায়েরা সব সময় চায় তার সন্তান ভালো থাকুক। আনায়া চলে যাওয়ার পর থেকে আহান একেবারেই ভেঙে পড়েছে। সব ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস। আনায়া ঠিক আবার আমাদের কাছে ফিরে আসবে। আহান নিচে নেমে এসে কোনো মতে নাস্তা করে নির্ঝরকে নিয়ে বের হয়ে সোজা নিজের অফিসে পৌঁছে যায়। অফিসে আহান ঢোকা মাত্রই সবাই যেন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। আহান তার কেবিনে বসে সামনে থাকা ফাইল দেখছিল। সেই সময় ম্যানেজার আসে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার, আপনার সাথে দেখা করতে। রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে পিয়াস রহমান এসেছে দেখা করতে। ওনাকে কি আপনার কেবিনে পাঠিয়ে দিব? ওকে। ম্যানেজার কেবিন থেকে বের হয়ে পিয়াস রহমানের কাছে গিয়ে বলতেই পিয়াস আহানের কেবিনে। মে আই কাম ইন? ইয়েস কাম। পিয়াস সরাসরি আহানের কেবিনে চলে আসে। কেমন আছেন মিস্টার পিয়াস রহমান? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। বসুন। বলুন কি খাবেন? চা, কফি বা অন্য কিছু? ধন্যবাদ, কিছুই লাগবে না। আমি আপনার সাথে... জি আমি জানি। আপনার পেপারগুলো আমি দেখেছি। আমিও আপনার সাথে কাজ করতে রাজি। তাহলে ডিলটা পাক্কা মিস্টার আহান খান? জি। বলেই ফাইলে সাইন করে দেয় আর দুইজনেই হাত মেলায়। তো আমি এখন আসি, বাই। ভাই। ভাবি, ভাবি, এই ভাবি, কোথায় তুমি? আমার কথা কি তোমার কানে যায় না? আরে কি হলো, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? কি হয়েছে বল এবার। কি? আমি ষাঁড়? আর আমি ষাঁড়ের মতো চিৎকার করি? আজকে তো তোমাকে আমি বেগুন দিয়ে টিকটিকির চাটনি বানিয়ে খাওয়াবো, আর সাথে গরম ভাত, তার সাথে কুত্তা মেরে সেটাই সিদ্ধ করে পেঁয়াজ মরিচ লবণ ধনেপাতা আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে তোমাকে খাওয়াবো। ছি, তোর মতো হারামি মেয়ে আমি জীবনেও কোথাও দেখিনি। জানি তোর আগের স্মৃতি থাকার কারণে কাদের এইসব রেসিপি খাইয়েছিস, কে জানে। আগের স্মৃতি মানে? ভাবি, তুমি এসব কি বলছো? আমার স্মৃতি পুরনো কথা মানে? সূচনার যেন মুহূর্তের মাঝেই হুঁশ ফিরে আসে। সে একটু আগে কি বলছে আরুকে। কি হলো ভাবি, চুপ কেন? পুরনো কথা মানে আমি কে ভাবি? তুই আমার অনেক আদরের ছোট বোন। ভাইয়া তুমি? ভাইয়া ভাবি এই মাত্র কি বললো আমার পুরনো স্মৃতি মানে? আমি কি তোমার আপন বোন নই? তাহলে আমি কে? কি আমার পরিচয়? আরু, আমি তো তোর সাথে মজা করেছি আর তুই সিরিয়াস ভাবে নিয়ে নিলি। না ভাবি, তুমি কখনোই মিথ্যে বলো না। সত্যিটা কি বলো, আমি কি সত্যি ভাইয়ার আপন বোন না, নাকি অন্য কিছু আছে? পিয়াসার সূচনা যেন এইবার পড়ে যায় দোটানায়। এখন তারা কি বলবে আরোহীকে? সত্যি তো সে তো আর বোন না, কিন্তু বোনের চাইতেও বেশি। আরও তোর ভাবি তোর সাথে মজা করেছে, আর কিছুই না। আচ্ছা এসব বাদ দে, শোন, আজকে আমার ডিল সাইন হয়েছে। সত্যি ভাইয়া? কংগ্রেচুলেশনস। তা কার সাথে তোমার পার্টনারের কাজ করার ডিলটা হলো? অনেক বড় বিজনেসম্যানের সাথে। নে ধর, মিষ্টি খা। তো নাম কি সেই লোকটার? খান গ্রুপ অফ কোম্পানির ইন্ডাস্ট্রির মালিক মিস্টার আহান রেজওয়ান খান। আনেয়া আহান রেজওয়ান নামটা শুনেই যেন আরোহী তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। কি রে, তুই হাতে মিশিয়ে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আহান রেজওয়ান খান। কিন্তু তুই কি তাকে চিনিস? চিনি না, কিন্তু কিন্তু কি আরু? নামটা বেশ পরিচিত লাগছে। বলেই আরোহী তার মাথা চেপে ধরে। আরোহীর এই অবস্থা দেখে পিয়াস দ্রুত আরোহীকে ধরে একটা চেয়ারে বসায়। মাথা যন্ত্রণা করছে নাকি? আরোহী যেন তার পুরনো স্মৃতি কিছু মনে করার চেষ্টা করছে। চোখের সামনে ঝাপসা একটা ছেলের ছবি ভেসে ওঠে, কিন্তু ক্লিয়ার ভাবে ছেলেটার চেহারা বোঝা যাচ্ছে না। সূচনা আর কিছু না ভেবে দৌড়ে পানি আর মেডিসিন এনে তাড়াতাড়ি করে আরোহীকে খাইয়ে দেয়। ঘণ্টাখানিক পর আরোহীর মাথা যন্ত্রণা কমে যায়। আরোহীকে বিছানায় ঘুম পাড়িয়ে দুইজনেই তার রুম থেকে বের হয়ে আসে। পিয়াস, আমি একটা জিনিস বুঝতে পারছি না। মিস্টার আহানের নাম শুনে
আরোহী কেন এমন করলো? ওনার সাথে কি আরোহীর কোনো সম্পর্ক আছে? আমিও তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কি দরকার ছিল বলো এসব কথা বলার? ডক্টর আঙ্কেল কি বলেছে তুমি জানো না? আমরা যেন আরোকে ওর পুরানো স্মৃতি জোর করে মনে না করাই। সরি, আমি বুঝতে পারিনি। আর এমন ভুল হবে না। এই দেখো, আমি কান ধরেছি, আর এমন ভুল করব না। সূচনার কাণ্ড দেখে পিয়াস শব্দ করে হেসে দেয়। পিয়াস দুহাত বাড়ালে সূচনা দৌড়ে এসে পিয়াসকে জড়িয়ে ধরে। আর এইদিকে পিয়াসের মাথা একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আরোহী আহানের নাম শুনে এরকম কেন করলো। অফিসের কাজ শেষ করে নির্ঝর আজ তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। নির্ঝরকে দেখে ঝর্ণা দৌড়ে গিয়ে পাপা বলে জড়িয়ে ধরে। নির্ঝর খুশি মনে তার মেয়েকে কোলে তুলে নেয়। তোহা কিচেন থেকে বের হয়ে দেখে নির্ঝর ঝর্ণা থেকে কোলে নিয়ে হলরুমে বসে আছে। আপনি কখন এলেন? আর দাভাই কোথায়? এই তো মাত্র এলাম। আহানের আসতে দেরি হবে, আমার খুব খারাপ লাগছে তোহা। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার ডিনারের ব্যবস্থা করছি। বলেই তোহা কিচেনের দিকে চলে যায়। আর নির্ঝর ঝর্ণাকে নিয়ে তাদের রুমে চলে যায়। বড় একটা ডেস্কের সামনে হাতে ধোয়া ওঠা গরম কফি নিয়ে দাঁড়িয়ে আছে আহান। পুরো আমেরিকার শহরটা সে দেখতে ব্যস্ত। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ফাইল। মূলত সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। এতটাই ব্যস্ত রাখে নিজেকে যে নিজের প্রতি কোনো যত্ন নেই। সে তো খুব ভালো ছিল আনায়ার সাথে, তাহলে কেন সে নিজেকে এখন ভালো রাখতে পারছে না? সত্যি ভালোবাসা এক অদ্ভুত জিনিস, যার মায়ায় একবার পড়ে গেলে সেই মায়া থেকে বের হয়ে আসতে অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তবে কি আল্লাহ এইটাই চেয়েছিল যে আনায়া তার থেকে অনেকটা দূরে চলে যাক? তাহলে কেন এসেছিল তার জীবনে আনায়া? কেন তার জীবনটা পাল্টে দিয়েছিল? কেন তার মনে ভালোবাসার জন্ম নিয়েছিল? শুধু কি কষ্ট পাওয়ার জন্য? কেন ভালোবাসা এত কষ্ট দেয়? কেন ভালোবাসা এতটা নেশাক্ত যেই ভালোবাসা কখনোই ভোলা যায় না? এইসব ভেবেই আহানের চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। চোখে পানি নিচে পড়ার আগেই বাহাতের উল্টো পাশ দিয়ে মুছে ফেলে। নিজেকে সামলে কোনোভাবে আবার চেয়ারে বসে কাজে মন দেয়। সবাই শুধু আহানের উপরের দিকটাই দেখেছে। একটা কঠোর মনের মানুষ, কিন্তু কেউ তার মনটাকে বোঝেনি। সে নিত্যদিন নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ভালোবাসা এক অদ্ভুত নেশা, সেই নেশা থেকে কেউ কখনো বের হয়ে আসতে পারেনি। রাত প্রায় অনেক হয়ে যায়, আরোহী তার রুম থেকে বের হয়নি। আহানের নাম শোনার পর থেকে আরোহী কেমন যেন চুপচাপ হয়ে নিজের রুমে বসে আছে। তার ভাইয়া এসে কতবার ডেকে গেছে, একটি বারের জন্য সে রুমের দরজা খোলেনি। আরোহী যেন সব কিছু মনে করার চেষ্টা করছে। সে তার দুহাত মাথায় চেপে ধরে অতীতের সবকিছু মনে করার চেষ্টা করছে। যখনই কিছু মনে করতে যায় তখনই তার চোখের সামনে ঝাপসার মতো একটা ছেলের হাসি মাখা মুখ ভেসে ওঠে। চোখ বন্ধ করে ঝাপসা ভাবেই দেখছে ছেলেটি একটি মেয়ের গলায় লকেটের মতো কিছু একটা পরিয়ে দিচ্ছে। আরোহী যতই তার অতীত জানার চেষ্টা করছে, তার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সে আর সইতে না পেরে তাড়াতাড়ি করে তার চোখ দুটো তো খুলে ফেলে। কি হচ্ছে তার সাথে? কেন বারবার একটা ছেলের চেহারা ভেসে উঠছে? সে কে? কি তার পরিচয়? এই ছেলেটাই বা কে? বারবার শুধু তাকেই দেখছে। এইসব আর ভাবতে না পেরে আরোহী তার বেড থেকে নেমে সোজা চলে যায় ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আয়নায় তাকাতে তার চোখে পড়ে নিচের গলার লকেটটার দিকে। কেমন অদ্ভুতভাবে আরোহী লকেটটার দিকে তাকিয়ে আছে। দুহাত দিয়ে গলা থেকে লকেটটা খুলে ভালোভাবে সেইটা দেখতে থাকে। নিজের সন্দেহটা দূর করার জন্য যেই না লকেটটা খুলতে যাবে, তখনই তার ভাইয়ের ডাক পড়ে। আরু, আরু, এই আরু, কি করছিস বোন? প্লিজ দরজাটা খোল, আমার খুব চিন্তা হচ্ছে। আনায়া আর কিছু না ভেবে লকেটটা গলায় দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা হাতে নিয়ে মুখ মুছে দরজাটা খুলে দিতেই পিয়াস ভিতরে চলে আসে। কিরে, তুই কি করছিলি? সে কখন থেকে ডাকছি রুমের ভিতর থেকে, তোর কোনো সারা শব্দ পেলাম না। আরে ভাইয়া, ওয়াশরুমে ছিলাম, কিছু বলবে? অনেক রাত তো হলো, ডিনার করবি না? হ্যাঁ করবো, চলো। এক মিনিট ভাইয়া। আবার কি হলো? আমার গলায় এই লকেটটা কি তুমি দিয়েছো? পিয়াস কিছু বলার আগে সূচনা বলে ওঠে, তোর ভাইয়া কেন দিবে? তোর গলায় লকেটটা তো আগেই ছিল।
আগেই ছিল মানে? তাহলে কি এই লকেট তোমরা কেউ আমাকে দাওনি? পিয়া সূচনার দিকে চোখ গরম করে তাকালে সূচনা একটা মেকি হাসি দিয়ে কথাটা ঘুরিয়ে ফেলে। আরে আমি মজা করেছি, তোর ভাইয়া লকেট তোর জন্মদিনে দিয়েছিল। এখন চল তো, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বলেই তাড়াতাড়ি করে আরোহীর হাত ধরে নিচে নিয়ে যায়। মাঝে মাঝে কি হয় সূচনার আল্লাহই জানে। অনেক রাতে আহান অফিসের কাজ শেষ করে নিজের বাড়ি ফিরে আসে। গাড়ির শব্দ শুনে তোহা বুঝে যায় যে তার দাভাই এসেছে। তোহা তাড়াতাড়ি করে কিচেনে চলে যায় খাবার গরম করতে। সেই সময় আহান গাড়ি থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই দৌড়ে এসে তোহা দরজাটা খুলে দেয়। তোহাকে দেখে ভীষণ অবাক হয় আহান। তুমি এত রাত অবধি জেগে আছো, ঘুমাওনি? তোমার জন্যই অপেক্ষা করছি, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আহান আর কিছু না বলে সোজা তার রুমে চলে যায়। শরীর থেকে জ্যাকেটটা খুলে বেডে রেখে শরীরটা একটু বেডে এলিয়ে চোখটা বন্ধ করে। মুহূর্তের মাঝেই আনায়ার রক্তাক্ত চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। তাড়াতাড়ি করে আহান তার চোখ খুলে ফেলে। চোখজোড়া যেন অসম্ভবভাবে লাল হয়ে আছে। বেড ছেড়ে দ্রুত পায়ে আহান ওয়াশরুমে চলে যায়। দুহাত দিয়ে ইচ্ছে মতো চোখে পানি ছিটিয়ে দেয়। সামনের কিছু অবাধ্য চুলগুলো কপালে এসে পড়ে। চুলগুলো এক হাত দিয়ে পিছনে ঠেলে দেয়। আয়নায় নিজের চেহারা দেখছে। তার চোখে যেন কত বছরের নিজের ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার নেশা লেগে আছে। চোখ দুটো যেন তাকে কাছে পাওয়ার জন্য আরো নিঃশক্ত হয়ে উঠেছে। প্লিজ আনাইয়া, ফিরে এসো তোমার আহানের কাছে। আমি যে আর পারছি না, তুমি ছাড়া আমি শূন্যহীনা। প্লিজ চলে এসো তোমার আহানের কাছে। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে আহান ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জিং রুমে গিয়ে ফর্মাল ড্রেস পরে নিচে চলে যায়। হলরুমে এসে দেখে তোহা খাবার নিয়ে বসে আছে। তুমি এসেছো? তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। তুমি খেয়েছো? নির্ঝর আর ঝর্ণা কোথায়? আমি খেয়েছি, আর ওরা দুইজন ঘুমিয়ে পড়েছে। তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। আমি জানি দাভাই তুমি অফিসের ঠিক মতো খাবার খাও না। এইভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি জানো তোমার এই হাল দেখে আঙ্কেল আন্টি কতটা কষ্ট পায়। যে একবার চলে যায় তাকে কি কখনো ফিরে আনা যায়? তোহা, আমি বিশ্বাস করি আমার আনায়া বেঁচে আছে। আনায়া ছাড়া আহান কিছুই না। আনায়ার সাথে সাথে আহানও মারা গেছে। এইভাবে বলো না দাভাই, আমারও খুব কষ্ট হয়। আনু আমারও বেস্ট ফ্রেন্ড ছিল। আমি কখনো ভাবিনি যে আনু ছাড়া আমাকে একা থাকতে হবে। আনায়ার হাসি মাখা মুখ ও দুষ্টুমি আর অদ্ভুত রেসিপি। এই বলেই তোহা হেসে দেয়। তোহা হাসি দেখে আহানও শব্দ করে হেসে দেয়। তোহা অবাক চোখে তাকিয়ে আছে তার দা ভাইয়ের দিকে। আজ কত বছর পর তার দা ভাইয়ের মুখে হাসি ফুটল। আহান যেন হাসি থামাতেই পারছে না আনায়ার অদ্ভুত রেসিপির কথা শুনে। উপর থেকে আহানের মা আর বাবা দুইজনেই দাঁড়িয়ে ছেলের হাসি দেখছে। তা দেখে দুজনেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। হাসতে হাসতে আহানের চোখ যায় তার বাবা মায়ের দিকে। উপর থেকে দুইজনেই নিচে চলে আসে। কোনো মতে হাসি থামিয়ে বলে, বাবা মা, তোমরা এত রাত অবধি জেগে আছো? চুপ হয়ে গেলে কেন? আমরা সবাই আগের আহানকে দেখতে পেরেছি। এভাবে সব সময় হাসি খুশি থেকো। আমি জানি তুমি কখনোই আনায়াকে ভুলতে পারবে না, তাই বলে এভাবে তো আর নিজের জীবন নষ্ট করতে পারবে না। এই 2 বছরে কোথায় না খুঁজেছ আনায়াকে, কিন্তু কোথাও তুমি আমার মেয়েটাকে খুঁজে পাওনি। আমরা সবাই আনায়াকে হারিয়ে মরে গিয়েও বেঁচে আছি, কিন্তু তুমি নিজেকে তো তিলে তিলে কষ্ট দিচ্ছ। তোমাকে এই অবস্থায় দেখতে আমার যে ভীষণ কষ্ট হয় আহান। আহান, তুমি সেটা বুঝো না? আহান তার মায়ের কাছে গিয়ে সাহেলার দুহাত ধরে বলে, মা, আমি জানি আমাকে এই হালে দেখতে তোমার ভীষণ কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করো মা, আমিও নিজেকে স্বাভাবিক করতে চাই, কিন্তু পারি না। বারবার আনায়ার রক্তাক্ত চেহারা চোখের সামনে ভেসে ওঠে। আমি বিশ্বাস করি আমার আনায়া বেঁচে আছে। ও ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। এই বলেই আহান তার মায়ের হাত ছেড়ে নিজের রুমে চলে যায়। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে সাহেলা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। সত্যিই কি আনায়া বেঁচে আছে, নাকি শুধুমাত্র তার ছেলের কল্পনা? আর এদিকে তারাও 3জন একসাথে রাতের ডিনার সেরে আরোহী তার রুমে চলে আসে।
নিজের বেডে শুয়ে উপরে ফ্যানের দিকে তাকিয়ে আছে। সত্যি কি সে তার ভাইয়ের বোন, নাকি কোনো রহস্য আছে যা তার ধরা ছোঁয়ার বাহিরে? আমি কে? আমার পরিচয় কি? আর ওই ছেলেটাই বা কে যে আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে? এইসব চিন্তা করতে করতে একসময় আরোহী ঘুমের রাজ্যে পাড়ি দেয়। পরের দিন সকালে আরোহীর অনেক তাড়াতাড়ি ঘুম ভাঙে। তাড়াতাড়ি করে বড় একটা হাই তুলে বেড ছেড়ে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে আরোহী কাবার্ডের সামনে এসে হালকা গোলাপি কামিজ নিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। কামিজ পরে আয়নার সামনে দাঁড়িয়ে কানে ছোট ছোট ঝুমকা, চোখে মোটা করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর চুলগুলো ছাড়া। আজকে মূলত সে তার ভাইয়া আর ভাবির সাথে একটু শপিং মলে যাবে, সেই জন্য এত তাড়াতাড়ি আরোহীর ঘুম থেকে ওঠা। আর এইদিকে আজ আহানের তেমন কোনো কাজ নেই। ঝর্ণা বায়না ধরেছে তাকে শপিং মল থেকে অনেক বড় একটা টেডি বিয়ার কিনে দেওয়ার জন্য। আহান আর কি বাধ্য, মেয়ের কথা শুনতেই হলো। ঝর্ণা খুশি হয়ে দৌড়ে নির্ঝরের কাছে চলে যায়। আরে আজকে আমার মামুনি এত খুশি কেন? ব্যাপার কি? বাবাই বলেছে আজকে আমাকে অনেক বড় একটা টেডি বিয়ার কিনে দেবে। ঝর্ণা, এটা কিন্তু ঠিক না। কেন তুমি বাবাইকে বিরক্ত করো? বিরক্ত কোথায় করলো? তোরা দুইজনও রেডি হয়ে নে, আজকে মামুনিকে নিয়ে বাহিরে যাব। ঝর্ণা দৌড়ে আহানের কোলে ওঠে, তার গালে টুক করে চুমু দিয়ে দেয়। আহানের কথা মতো নির্ঝর, তোহা আর ঝর্ণা রেডি হয়ে আরিফা সাহেলার কাছ থেকে বিদায় নিয়ে চারজন গাড়িতে বসে বের হয়ে যায়। এইদিকে তারাও তিনজন বের হয়ে যায়। গাড়ির গ্লাসটা নামিয়ে আরোহী বাহিরের দৃশ্য দেখছে। সামনে কিছু অবাধ্য চুল এসে তার মুখে পড়ছে। কিছু দূর যেতেই তাদের গাড়ি জ্যামে আটকে যায়, আর সেই সময় তাদের গাড়ির সামনে আহানের গাড়ি থামে। কিন্তু ভাগ্য হয়তো তাদের মেলাতে চায় না। যখনই জ্যামটা ছুটে যায়, আহান তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। আর সেই সময় আরোহী আহানের অর্ধেক ফেস দেখে। কিছু সময়ের জন্য আরোহী সেই গাড়িটার দিকে তাকিয়ে থাকে। তাদের গাড়িও সাথে সাথে স্টার্ট দিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ঘন্টাখানিক পর আহানের গাড়ি শপিং মলের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমেই তারা মলের ভিতরে চলে যায়। তার কিছু সময়ের মধ্যে পিয়াসের গাড়ি সেই মলে এসে থামে। গাড়ি থেকে পিয়াস সূচনা বের হয়, আর আরোহী গাড়ি থেকে বের হওয়ার সময় তার চোখ যায় কিছু আগে যে গাড়িটা দেখেছিল সেই গাড়িটার দিকে। কি রে, তুই কি গাড়িতেই বসে থাকবি? পিয়াসের কথা শুনে আরোহী তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে মলের ভিতরে ঢুকে যায়। মলে ঢুকেই আরোহী সবকিছু ঘুরে ঘুরে দেখছে। নিজের জন্য কি কিনবে বুঝতেই পারছে না, মন চাইছে সব কিনে নিয়ে যায়। এইদিকে আহান এইটা খেলনার দোকানে যায়। সেইখানে গিয়ে পিঙ্ক কালারের অনেক বড় একটা টেডি বিয়ার দেখে। টেডি বিয়ারটা দেখিয়ে বিল মিটিয়ে সেইটা প্যাক করতে বলে চলে যায়। তার ঠিক কিছু সময়ের মধ্যে আরোহী আহানের দেখা টেডি বিয়ারটা পছন্দ করে। দোকানদারকে বললে সে বলে এইটা বিক্রি হয়ে গেছে, কিন্তু আরোহীর এইটাই চাই। দোকানদারের কাছ থেকে জানতে পারে কে কিনেছে, তাকে টাকা দিয়ে সে এইটা কিনবে। দোকানদার আহানকে দেখিয়ে দিলে আরোহী আর 1 মিনিটও দেরি না করে দৌড়ে পিছনে ডেকে থেকে বলে ওঠে, এক্সকিউজ মি, এই যে মিস্টার। আহানের কাছে যেন কণ্ঠটা বেশ পরিচিত লাগছে। 1 মিনিটও দেরি না করে পিছনে ঘুরে তাকাতেই সে আনায়াকে দেখতে পায়। আহানের শরীর যেন রীতিমতো কাঁপছে। সে চোখের সামনে কাকে দেখছে? তার আনায়াকে, যাকে ছেড়ে এতটা বছর একা থেকেছে। আহানের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আরোহী মুচকে হেসে আহানের সামনে গিয়ে দাঁড়ায়। আরোহী যেন মুহূর্তের মাঝে আহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কেন জানি মনে হচ্ছে সে এই লোকটাকে চেনে। আহানার 1 মুহূর্ত দেরি না করে আনায়া বলে জড়িয়ে ধরে। আরোহী কেন যেন আহানকে বাধা দিচ্ছে না। তার কাছে মনে হচ্ছে এই ছোঁয়াটা তার পরিচিত। আহানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে আরোহীর কাঁধে পড়ছে। আহান আনায়াকে ছেড়ে তার কপালে, গালে, চোখে, সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আনায়া, তুমি বেঁচে আছো? আমি জানতাম তুমি তোমার আহানকে একা রেখে দূরে যেতে পারো না। আনায়া যেন মূর্তির মতো আহানের কথাগুলো শুনছে। আর এইদিকে আহান আর আরোহীকে খুঁজতে খুঁজতে তারা দুইজনকেই পেয়ে যায়। তোহা আর নির্ঝর চোখের সামনে আনায়াকে দেখে বেশ অবাক হয়ে যায়।
দুইজনেই দৌড়ে এসে আনায়ার সামনে দাঁড়ায়। হানু, আনু তুই বেঁচে আছিস? আমি তো বিশ্বাস করতে পারছি না আমাদের আনু বেঁচে আছে। তাদের কথার মাঝে পিয়াসার সূচনা সামনে এসে দাঁড়ায়। কি হচ্ছে এইসব? সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আরোহী আর কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে আহানের বুকে। আহান দ্রুত আনায়াকে ধরে ফেলে। আনায়া, আনায়া, প্লিজ চোখ খুলো। মিস্টার আহান, আরোহীকে হসপিটালে নিতে হবে। আহান আর দেরি না করে আনায়াকে পাচা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে মল থেকে বের হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সাথে সাথে পিয়াস, সূচনা আর নির্ঝর আর তোহা বাকি 4 জন আহানের সাথে হসপিটালে যায়। প্রায় 20 মিনিট হাওয়ার বেগে আহান হসপিটালে আনায়াকে নিয়ে পৌঁছে যায়। সাথে বাকি 4 জনেও। আহান পাজা কোলে আনায়াকে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে ডক্টর বলে ডাকতে থাকে। কেবিন থেকে সিনিয়র ডক্টর শিমুল বের হয়ে আসে, কারণ উনি আনায়ার ট্রিটমেন্টে ছিলেন। ডক্টর শিমুল আনায়াকে দেখে দ্রুত পায়ে আহানের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে আরোহীর? আর আপনিই বা কে? আরোহীর ভাইয়া কোথায়? ডক্টর, আমি আরোহীর হাজবেন্ড মিস্টার আহান রেজওয়ান খান। প্লিজ ডক্টর, আরোহীকে দেখুন। ওকে বলেই ওয়ার্ড বয়কে ডেকে আরোহীকে একটা বেডে শুইয়ে তাকে নিয়ে যাওয়া হয়। সেই সময় বাকি 4 জন হসপিটালের ভিতরে চলে আসে। আরোহী কোথায়? ডক্টর শিমুল চেক করছে। আচ্ছা, আনায়াকে কোথায় পেয়েছেন? আর আনায়ার এমন কি হলো যে জ্ঞান হারালো? প্লিজ চুপ করে থাকবেন না মিস্টার পিয়াস। আসলে আমরা আরোহীকে। ফ্ল্যাশব্যাক। পিয়াস, তোমার হলো? তাড়াতাড়ি করো তো, না হলে আমাদের আবার ফ্লাইট মিস হবে। মিস হবে না জান, চলো। বলে আমরা দুজন গাড়িতে বসে রওনা দেই আমেরিকার উদ্দেশ্যে। কিন্তু সেই দিন আমাদের ভীষণ তাড়া ছিল, তাই আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মাঝপথে ব্রিজ দিয়ে যাওয়ার সময় আমার একটা মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পিয়াস, গাড়ি থামাও। কেন? এখন বুঝি তোমার দেরি হবে না। পিয়াস প্লিজ, গাড়িটা থামাও। তখনই পিয়াস সাথে সাথে গাড়ি থামায়। সূচনা গাড়ি থেকে দ্রুত নেমে দৌড়ে আনায়ার কাছে ছুটে আসে। সূচনাকে এইভাবে দৌড়তে দেখে পিয়াসও ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি মেয়ে। সূচনা আনায়াকে নিচের দিকে ঘুরিয়ে দেখে পুরো চেহারা রক্তে ভরে গেছে। পিয়াস, মেয়েটা বেঁচে আছে, ওকে হসপিটালে নিতে হবে। পিয়াস আর কিছু না বুঝে আনায়াকে 5 কোলে তুলে দ্রুত পায়ে গাড়ির সামনে গিয়ে আনায়াকে গাড়ির ভিতরে শুইয়ে দেয়। সূচনার কোলে আনায়ার মাথা রাখা। পিয়াসের সাদা শার্ট রক্তে ভিজে গেছে। সে আর কিছু চিন্তা না করে দ্রুত হসপিটালের দিকে রওনা দেয়। প্রায় 30 মিনিট পর পিয়াস হসপিটালে পৌঁছে যায়। কি ভাগ্যে দুজনার একই হসপিটালে 2 জন ছিল, কিন্তু কেউ কাউকে দেখেনি। পিয়াস আনায়াকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে আর সূচনা ডক্টরের কেবিন থেকে সিনিয়র ডক্টরকে নিয়ে আসে। ডক্টর আনায়াকে দেখে চমকে যায়। ও মাই গড, একই দিনে দুটো অ্যাক্সিডেন্ট! বলেই ওয়ার্ড বয়কে দিয়ে আনায়াকে বেডে শুইয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। একজন নার্স এসে পিয়াসের সামনে কিছু পেপার দেয় সাইন করার জন্য। পেশেন্ট আপনার কি হয়? পিয়াস আর সূচনা আনায়ার পরিচয়ও জানত না, তাই পিয়াস বাধ্য হয়ে নিজের ছোট বোন হিসেবে পরিচয় দেয়। পেপারে আনায়ার নাম লিখতে গিয়ে পিয়াসের হাত থেমে যায়। এই মেয়ের নাম কি সে তো নিজেও জানে না। পিয়াসকে এইভাবে চুপ থাকতে দেখে বলে, আরোহী, আজ থেকে ওর নাম আরোহী রহমান। পিয়াস সূচনার কথা শুনে পেপারে আরোহী রহমান নামটা লিখে দেয়। পেপার সবকিছু লেখা হলে নার্স এসে নিয়ে যায়। একই হসপিটালে 2 জন ভালোবাসার মানুষ 2 প্রান্তে। আজ ভাগ্যে 2 জনের সাথে নেই। 2 জনের ট্রিটমেন্ট চলছে। এক পাশে আহানের পরিবার আর অন্য পাশে পিয়াস, সূচনা। অনেকটা সময় পার করে ডক্টর বের হয়ে আসে। আনায়া অবস্থা এতটাই খারাপ ছিল যে ডক্টর দ্রুত তাকে বাহিরে নিয়ে যাওয়ার কথা বলে। ডক্টরের কথা শুনে পিয়াস পড়ে যায় দোটানায়। তখনই সূচনার মাথায় ডক্টর শিমুলের নাম আসে। পিয়াস ডক্টর শিমুলের কথা শুনে কিছুটা আশার আলো দেখতে পায়। নিজের ফোন বের করে একদিনে আমেরিকায় যাওয়ার সব ব্যবস্থা করে। সেই রাতে তারা আনায়াকে নিয়ে পাড়ি দেয় আমেরিকায়। আমেরিকায় এসে আনায়া ডক্টর শিমুলের আন্ডারে চলে যায়। প্রায় 1 মাসের মতো হয়ে যায় আনায়ার জ্ঞান ফিরে না, কিন্তু তার ট্রিটমেন্ট চলছিল।
ডক্টর শিমুল আর পিয়াস তারা কেউ হাল ছাড়েনি, কিন্তু আনায়া যেন সবকিছু ছেড়ে দিয়েছে। 1 মাস পর আনায়ার জ্ঞান ফেরে। একজন নার্স দৌড়ে ডক্টর শিমুলকে বললে ডক্টর শিমুল পিয়াসকে ফোন করে হসপিটালে আসার জন্য। পিয়াসার সূচনা পৌঁছে যায় হসপিটালে, কিন্তু হসপিটালে পৌঁছে তারা জানতে পারে আনায়া তার অতীতের সবকিছু ভুলে গেছে। সে নিজের নাম পর্যন্ত বলতে পারছে না। কিছু মনে করতে গেলেই তার ভীষণ মাথা যন্ত্রণা হয়। সবকিছু ডক্টর শিমুলের কাছ থেকে শুনে তারা আনায়ার কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে দেখে আনায়া চুপ করে বসে আছে। পিয়াসার সূচনাকে দেখে কিছুটা কপাল কুঁচকায়। কে আপনারা? আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাবি, আর এই হচ্ছে তোর ভাইয়া। পিয়াস গিয়ে আনায়ার সামনে দাঁড়ায়। তুমি আমার ভাইয়া? তাহলে আমার নাম কি? তোর নাম আরোহী, আরোহী রহমান, পিয়াসের একমাত্র ছোট বোন আর আমার দুষ্টু মিষ্টি ননদিনী। এইটা শুনে আনায়া শব্দ করে হেসে দেয়। আরোহীর কাছে নার্সকে রেখে পিয়াসার সূচনা ডক্টর শিমুলের কেবিনে চলে যায়। আসবো? আরে ভেতরে আয়। ধন্যবাদ বন্ধু, তুই না থাকলে কি যে হতো মেয়েটার। আরে ধন্যবাদ দিচ্ছিস কেন? ডাক্তার হয়ে যদি রুগীকেই সুস্থ করতে না পারি তাহলে কিসের ডাক্তার হলাম? আচ্ছা, তোরা মেয়েটাকে কোথায় পেলি? তখন সূচনা শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে। আচ্ছা শিমুল, আমরা আরোহীকে কবে নিয়ে যেতে পারবো? কালকে। আরোহী এখন মোটামুটি সুস্থ, কিন্তু হ্যাঁ, তোদের দুজনকেই একটা জিনিস খেয়াল করতে হবে। আরোহীর সামনে যেন তোরা ওর অতীত তুলে না ধরিস, কারণ আরোহীকে জোর করে ওর পুরনো অতীত মনে করানোর চেষ্টা করলে ওর অনেক বড় সমস্যা হবে। নিজের থেকে কিছু মনে করার চেষ্টা করলে হয়তো মাথা যন্ত্রণা করতে পারে। আমি মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো নিয়মিতভাবে খাওয়াবি। তার কিছুদিন পর পিয়াস আনায়াকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। আনায়া বেশ কিছুদিন চুপচাপ ছিল, ঠিকমতো কথা বলতো না। তার মনে যেন সন্দেহ থেকে যেত সে কি তার আপন বোন। সব সময় তার অতীত ভাবার চেষ্টা করত। যখনই কিছু ভাবার চেষ্টা করত তখনই তার মাথায় প্রচুর যন্ত্রণা করত। এইভাবেই কেটে যায় 2 বছর। বর্তমান সবাই যেন সবকিছু শুনে চুপ করে আছে। আহান পিয়াসের হাত ধরে বলে, ধন্যবাদ দিচ্ছেন কেন? এ আমার কর্তব্য ছিল। এমন একটা মিষ্টি বোন পেয়েছি আমি। মিষ্টি না ছাই, তোমার বোন যে কতটা বাঁদর, আর ওর ফালতু রেসিপি মানুষদের মিনি স্ট্রোক করাতে পারবে। তোহা হা করে সূচনার দিকে তাকিয়ে আছে। তা দেখে নির্ঝর বলে ওঠে, মুখটা বন্ধ করো, তা না হলে মশা ঢুকবে। আহান সবাইকে বলে কিছুটা দূরে গিয়ে বাড়িতে ফোন করে। অনেক সময় ধরে কল হচ্ছে। কিচেন থেকে সাহিলা বের হয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, হ্যালো মা, তোমরা তাড়াতাড়ি করে হসপিটালে চলে এসো। হসপিটালে কেন? কার কি হয়েছে? কারো কিছুই হয়নি, তোমার মেয়েকে খুঁজে পেয়েছি। মানে? এত কিছু ফোনে বলা যাবে না, তাড়াতাড়ি বাবাকে নিয়ে চলে এসো। সবাই চিন্তায় আসে। সবার মুখে চিন্তার ছাপ। কেবিনে আনায়া শুয়ে আছে। ঘুমের ঘোরে সে তার অতীতগুলো দেখতে পারে। তার চোখের সামনে ক্লিয়ার ভাবে ভেসে ওঠে আহানের হাসি মাখা চেহারা। শুরু থেকে সবকিছু এক এক করে চোখের সামনে ভেসে ওঠে। যখনই আনায়ার চোখে ভেসে ওঠে আহানের রক্তাক্ত চেহারা, ঠিক তখনই আনায়া চোখ খুলে নিজের অন্তরাত্মা ছেড়ে আহান বলেই চিৎকার করে ওঠে। আনায়ার চিৎকার শুনে সবাই তার কেবিনে চলে যায়। আনায়ার চোখের সামনে তোহা, নির্ঝর, পিয়াস সূচনাকে দেখে বেড থেকে নেমে তাদের সামনে চলে যায়। ভাইয়া, আমার সব মনে পড়েছে। আমি আনায়া, হ্যাঁ আমার নাম আনায়া। ভাইয়া, আহান কোথায়? আনু বলেই তোহাকে জড়িয়ে ধরে। আনু, তোর সবকিছু মনে পড়েছে? তুই জানিস তোকে ছাড়া সেই মানুষটা এই 2 বছর কিভাবে কাটিয়েছে? সে তো মরে গিয়েও বেঁচে ছিল শুধুমাত্র তোর জন্য। আমি এত কিছু জানতে চাই না। আহান কোথায়? বাহিরে দাঁড়িয়ে আছে। আনায়া আর 1 মিনিট দেরি না করে কেবিন থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখে ব্ল্যাক শার্ট পরা একটি ছেলে দাঁড়িয়ে আছে। আহান আনায়ার অস্তিত্ব টের পেয়ে পিছনে ঘুরে তাকালে দেখে আনায়া দাঁড়িয়ে আছে। আনায়া আর দেরি না করে দৌড়ে গিয়ে আহানকে জড়িয়ে ধরে। আহানও তার আনায়াকে নিজের বাহু ডোরে আগলে ধরে। আনায়া আহানকে এতটাই শক্ত করে ধরেছে যে
এই বুঝি ছেড়ে দিলে আহান হারিয়ে যাবে। আনায়া আহানকে ছেড়ে তার সারা মুখে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়ার যেন হুঁশ নেই। সে হসপিটালে আসে। সবকিছু ভুলে আনায়া আহানের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। মুহূর্তের মাঝে আহানের চোখ রসগোল্লার মতো বড় হয়ে যায়। আনায়ার কাণ্ড দেখে বাকিরা পিছন ঘুরে যায়। প্রায় 20 মিনিট পর আনায়া আহানকে ছেড়ে দেয়। আহান এখনো আনায়ার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকানোর কি আছে? তুমি জানো একটু আগে তুমি এটা কি করলে? কিস করেছি তো। আনায়া, এটা হসপিটাল। আনায়া মুহূর্তের মাঝে আনায়ার চোখ বড় বড় হয়ে যায়। মানে আমি এখানে আপনাকে কিস করেছি? জি। বলেই আহান নিজের এক ভ্রু নাচাতে থাকে। কিছু সময়ের মধ্যে সাহেলা আর আরিফ চলে আসে হসপিটালে। আহান দুইজনকে দেখে আনায়াকে ইশারা করে। আনায়া পিছনে ঘুরে দেখে তার পাপাই আর মামুনি দাঁড়িয়ে আছে। আনায়া দৌড়ে তার পাপাই আর মামুনির কাছে চলে যায়। আমার আনায়া মা, তুই বেঁচে আছিস বলেই আনায়াকে জড়িয়ে ধরে, আর কখনোই আমাদের ছেড়ে যাবি না তো? না মামুনি, আর কখনোই তোমাদের ছেড়ে যাব না পাপাই। বলেই আরিফকে জড়িয়ে ধরে। তুমি জানো মামুনি, তোমাকে ছাড়া আমরা সবাই এই 2 বছর কিভাবে কাটিয়েছি। আর কোথাও যাবে না তো আমাদের ছেড়ে? না পাপাই, আর কোথাও যাব না তোমাদের ছেড়ে। আনায়া আজ ভীষণ খুশি। তার পুরো পরিবার তার সাথে। আনায়া তার পাপাইকে ছেড়ে সোজা চলে যায় পিয়াসের কাছে। বলেই পিয়াসকে জড়িয়ে ধরে। আমাদের ভুলে যাবি না তো? কখনোই তোমাদের ভুলবো না। তোমরাই তো আমার নতুন জীবন দিয়েছো। খুব মিস করবো তোকে আরু। আর আমার স্পেশাল রেসিপিগুলো মনে থাকবে তো? বলেই সূচনাকে জড়িয়ে ধরে। আহান ডক্টরের সাথে কথা বলে পিয়াস আর সূচনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নিজের বাড়ি। কত বছর তার পুরো পরিবারকে কাছে পেয়েছে। নিজের রুমে এসে পুরো রুমটাকে নিজের হাতে ছুঁয়ে দিচ্ছে। আনায়ার সামনে দাঁড়িয়ে আহানের দেওয়া লকেটটা খুলে দেখে, আনমনে হেসে দেয়। মুচকি হেসে আনায়া বারান্দায় চলে যায়। কত বছর পর নিজের প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। আহান তার রুমে এসে দেখে পুরো রুম ফাঁকা। আনায়া নেই। চারপাশে তাকিয়ে দেখে বড় থাই গ্লাসটা খোলা। আহান মুচকি হেসে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে দেখে আনায়া এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তা দেখে আহান পিছন থেকে আনায়াকে জড়িয়ে ধরে কাঁধে নিচের থুতনিটা রেখে দেয়। কি দেখছো আকাশের দিকে? আপনাকে? মানে এই যে, যখন আমার কিছুই মনে ছিল না তখন এইভাবে আকাশের দিকে তাকিয়ে আপনার চেহারা খুঁজে বেড়াতাম। ও আচ্ছা, তাই বুঝি।